সালামু আলাইকুম। আবারও আপনাদের সামনে একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে কোথায় এসেছি আমি নাটোরের মেয়ে, নাটোরের ঐতিহ্য নিয়ে আপনাদের সামনে আজকে চলে এসেছি উত্তরা গণভবনে। আজকে ব্লগে আপনাদের জন্য খুবই একটা ইন্টারেস্টিং বিষয় ওয়েট করছে, সেটা জানতে হলে দেখতে হবে আমাদের পুরো ব্লগ। আমরা এখন উত্তরা গণভবনের মেন ফটক দিয়ে ভেতরে প্রবেশ করছি। এই উত্তরা গণভবনটি নাটোর জেলা শহর থেকে মাত্র 3 কিলোমিটার দূরে অবস্থিত। গণভবনের আঙিনায় প্রবেশ করতে আপনাকে 20 টাকা মূল্যের টিকিট ক্রয় করতে হবে। গ্রীষ্মকালে সকাল 10টা থেকে 6টা পর্যন্ত এবং শীতকালে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে এবং প্রতি সপ্তাহের রবিবারে উত্তরা গণভবন বন্ধ থাকে। আজকের ব্লগটি একটু লেন্দি হবে, অনেক কিছু থাকছে আপনাদের জন্য, আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ, তোমাদের সাথে দেখা হয়ে গেল। আপনারা কেন এখানে আসছেন? আমরা আসছি সেই সুদূর সিরাজগঞ্জ থেকে শুধু সেলিব্রিটি শাশুড়ির সাথে দেখা করতে। আজকে শাশুড়িকে নিয়ে আমরা ভাইরাল হয়ে যাবো। আসসালামু আলাইকুম ভাইয়ারা, কেমন আছেন ভাই বোনেরা? আপনারা তো আমাকে চিনেনি, আমি শাকিলা সাথী ইউএস এর পেজ থেকে সবাইকে স্বাগতম এই কথাটা কই, কিন্তু আজকে কিন্তু এই কথা কব না। আজকে কব নাটোরের ভাষায় আমার জামাই আর শাশুড়ির পেজ থেকে। তো জামাই আর শাশুড়ির পেজ থেকেই আমি আজকে আপনাদের সাথে মানে আপনাদের সম্মুখীন হলাম আর কি। জামাই, কি অবস্থা? আল্লাহর রহমতে খুব ভালো আছি। আর আমার মেয়ে কেমন আছে সেটা একটু শুনুন। অনেক অনেক ভালো আছে, এখন এর সাথে আরো ভালো লাগছে। আজকে আমরা জামাই, শাশুড়ি এবং সেকেন্ড শাশুড়ি, ফার্স্ট শাশুড়ি সেকেন্ড শাশুড়ি, দুই শাশুড়ি মিলে এই ফুল রাজবাড়িটা আপনাদের ঘুরে দেখাবো। আপনারা অনেকবার রাজবাড়ি দেখছেন, উত্তরা গণভবন দেখছেন, বাট আজকে মানে দুই শাশুড়ির সাথে জামাইয়ের একটা গণভবনের দৃশ্য, এটা একদম স্মরণীয় থাকবে। এরকম করেই আমরা আজকের ভিডিওটা শুরু করব। চলেন তাহলে গণভবনটা আপনাদের ঘুরে দেখাই আমরা সবাই মিলে। হাই, রেডি? আমরা এখন যাচ্ছি সংগ্রহশালা দেখতে, তার আগে নয়ন ভাইয়ের কাছ থেকে কিছু ইতিহাস জেনে নিব। কিন্তু আপনি আমাদের এই গণভবনটা ঘুরে দেখাবেন। অবশ্যই আপু, আমি আপনাদের সাথে থাকবো। আর উত্তরা গণভবনে কিছু জানা অজানা কিছু ইতিহাসও আপনাদের মাঝে। অবশ্যই আমরা এটা জানার জন্যই তো এখানে আসছি। আর আমি আরেকটা কথা বলি দর্শক বিন্দুলি, ভাই বোনেরা সবাইকে, সেটা হচ্ছে এই ভাইয়াই আমাদেরকে উত্তরা গণভবনের যত টুকিটাকি আছে, আমরা অনেক কিছু জানি না, বইতে লেখা ছিল না, ছিল হয়তো আমরা পড়ারও সুযোগ পাই না, সেই সম্পূর্ণ জিনিসটা আমাদের এই ভাইয়াই তুলে ধরবে এই ভিডিওটাতে। আপনি তাহলে শুরু করেন। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ আপু। উত্তরা গণভবনের পক্ষ থেকে, নাটোর জেলা প্রশাসনের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি নয়ন সরকার। তৎকালীন এই অঞ্চলটির নাম দিঘাপতিয়া নামে পরিচিত ছিল। 1706 সালে রানী ভবানী তার বিশ্বস্ত দেওয়ান দয়রাম রায়কে এই 41.39 একর জায়গা, মানে 124 বিঘা প্লাস এই জায়গাটা দান করেন প্রথমত বাড়ি করার জন্য। পরবর্তীতে সেই আটানা বেতনের দেওয়ান দয়রাম রায় রানীর অধীনস্থ রাজা হিসেবে, রানী ভবানীর অধীনস্থ রাজা হিসেবে উপাধি পান 1734 সালে। আর তখনই স্টেটে ভবনগুলো তৈরি হয়। 1734 থেকে রাজা জমিদার মিলে মোট 7 জন স্টেটটি শাসন করেন। শেষে ছিলেন মোনায়েম খান। আর পূর্ব পাকিস্তান পিরিয়ডে মোনায়েম খান এখানে গভর্নর হিসেবে এখানে এসেছিলেন। আর গভর্নর হাউস ছিল পূর্ব পাকিস্তানের। আর 1771 পাক হানাদার বাহিনীর বেস ক্যাম্প ছিল এটা। হ্যাঁ, ও মাই গড, আমি নিজেও কিন্তু জানতাম না। এখান থেকে সেকেন্ড কমান্ড দেওয়া। এর স্বাধীনের 4 দিন পরে পাক হানাদার বাহিনীরা এখানে স্যালেন্ডার করে পূর্ব পাকিস্তানের গভর্নর হাউসে স্যালেন্ডার করে আপনার এই দিঘাপতিয়া রাজবাড়ি, মানে তৎকালীন দিঘাপতিয়া রাজবাড়ি গভর্নর হাউস অবমুক্ত হয়, পাক হানাদার বাহিনী অবমুক্ত হয় 4 দিন পরে। আর 1972 সালের 9 ফেব্রুয়ারিতে বঙ্গবন্ধু স্যার যখন এখানে এসেছিলেন, এটা আমি জানি, আসার পরে এখানে মূল প্রাসাদে একটি বৈঠক করেছিলেন। আর সেই বৈঠকেই ঘোষণা দিয়েছিলেন এটা পূর্ব পাকিস্তানের গভর্নর হাউসকে উত্তরা গণভবন হিসেবে স্যার। তখন এটাকে উত্তরা গণভবন হিসেবে বলা হয়ে থাকে স্যার। আর তবে 1972 সালের 9 ফেব্রুয়ারির পর থেকে প্রতি শীতকালীন করে এখানে একটি করে মন্ত্রী পরিষদের অধিবেশন হতো। তবে 2007 পর্যন্ত লাস্ট অধিবেশন হয়ে থাকে স্যার। 2007 লাস্ট অধিবেশন করেন ফখরুদ্দিন স্যার, ইনি তত্ত্বাবধায়ক সরকার। ও ফখরুদ্দিন আমাদের এখানে আসছে আঙ্কেল, আপনি যদি দেখে থাকেন। আর 2018 সালে জনপ্রশাসন সচিব জনাব ফখরুল আলম স্যার একটি বিভাগীয় পর্যায়ের বৈঠক করে। চলেন আমরা এই সামনের এই বিল্ডিংটা প্রথমে দেখবো। এটা 2018 সালে পুরোটা সংস্কার করা হয়। তৎকালীন এটা প্রশাসনিক ভবন ছিল। আচ্ছা, একটু দেখাও। আচ্ছা, আমরা এটাই দেখতে চাই। প্রথমে আমরা এটা দেখতেছি, তার আগে
এটা হচ্ছে দারু কাবাব তেজপাতার গাছ। বাসা বাড়িতে আমরা যে তেজপাতা ব্যবহার করে থাকি ওটাতে মূলত ঘ্রাণ আছে, তবে এটাতে ঘ্রাণ নেই। কোনো ঘ্রাণ নাই। তবে একই গাছে 2 রকম পাতা হয়, এক পাতাতে আপনার ঘ্রাণ আছে। ওই গাছের চিকন ডাল যে পাতা হয়, এই পাতাতে, ওই ডালের পাতাতে আবার ঘ্রাণ। আমি এই পাশে দেখতে চাই, অবশ্যই পাতা দেখতে চান। এটা কিন্তু ঘ্রাণ নাই। আমি এই ভিডিওটা করছিলাম, ভাই বোনেরা অনেক ভিউ হয়েছে, আমাদের এখানে অনেক। কোনো ঘ্রাণ নাই এটা। তুমি লম্বা আছো, দাঁড়ান ভাই বোনেরা একটা বার, আমি কিন্তু এটা দেখে এখন পাতা তুলে দেবো আমি। থ্যাংক ইউ জামাই, এই না হলে আমার জামাই। আমরা এখন সংগ্রহশালার ভেতরে প্রবেশ করছি। যতটুকু পারবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, যদিও নিরাপত্তার স্বার্থে সবকিছু আমাদের ফুটেজ নেওয়া সম্ভব হবে না। আগে থেকে রাজকে চিঠি আদান প্রদান করতেন, সেই 284 চিঠি উনি সংরক্ষণ করে রাখছিলেন রাজকুমারের গোপনীয় বক্সে। এই বক্স থেকে যখন চিঠিগুলো পাওয়া যায়, সেই চিঠিতে আপনার হচ্ছে যে 284টি চিঠি আর স্ক্যান করে কিছু বড় করে দেওয়া। বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানে সপরিবার নিয়ে এখানে এসেছিলেন। আসার পরে এই উত্তরা গণভবনে বেশ কিছু জায়গায় ছবি না, আর সেই সব ছবির মধ্যে একটি জায়গার ছবি সবচেয়ে বেশি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়, এই ছবিটি। হ্যাঁ, এটা কালেন্টের তোলা। আর এই সেটের ষষ্ঠ রাজা রাজপুত্র প্রভাত কুমার রায় কলকাতা থেকে এসেছিলেন। 1997 সালে যখন কলকাতা থেকে আসে, তাকে গেটে ঢুকতে দেওয়া হয়। কেন ঢুকতে দেওয়া হয় না? 47 যখন দেশ বিভক্ত হয়, তার অনেক আগেই তারা সপরিবার নিয়ে দেশ ত্যাগ করে কলকাতায় পাড়ি যাওয়া। পরবর্তীতে 1997 সালে যখন বেড়াতে আসেন, ওনার সাথে অরূপ রায় নামে রাজার নাতি, মানে ষষ্ঠ রাজার নাতি, এবং কি একটা করার পরে যখন চলে যান, 2 দিন পরে যখন চলে যান, তখন কান্নায় ভেঙে পড়ে। রাখা আছে 2018 সালে ট্রেজারি ভবন থেকে তালাবন্দি বক্স যখন নিয়ে আসা হয়, স্যারেরা আদত জানতো না কি কি সম্পদ এখানে সংরক্ষণ করে রাখা আছে বলা হয়। তবে 12 মাস, হ্যাঁ 12 মাস ফুলটা তুলতে পারি? অবশ্যই পারি। শাশুড়িকে ফুল দিয়ে আমি 2 মিলিয়ন ফ্যান চাই। এক্সেলেন্ট জন্য শাশুড়ির হাতে কলা আর এক হাতে ফুল, বাট ফুল শোভা পায় অবশ্যই এখানে। এখানে যদি কেউ লাগাই দিত তাহলে ভালো হইতো। অনেক সুন্দর ফুল। শ্বশুর চলে আসো। এবং কি মূল প্রাসাদের সামনে স্টেটের ষষ্ঠ রাজা প্রমোদনাথ রায়ের একটি মুরাল আছে, আর ইনি ছিলেন 1897 সালে স্টেটের শেষ রাজা। আর সে সময় একটি প্রলয় ভূমিকম্প হয়েছিল, যে ভূমিকম্পে এখানে যে 9টি ভবন ছিল বিধ্বস্ত হয়েছিল। পরবর্তীতে দেশের বাইরে থেকে বিভিন্ন প্রকৌশলী এবং কি দেশি কারিগর দ্বারা দীর্ঘ 11 বছর ধরে এই বিল্ডিংগুলো পূর্ণ সংস্কার করা। এটাই সেই মূল প্যালেস, এবং প্যালেসের সামনে রয়েছে এই স্টেটের ষষ্ঠ রাজা প্রমথনাথ রায়ের মুরাল। প্যালেসের সামনে আমরা রাজা রানী দেখুন বসে আছি, গল্প করছি, এবং আমাদের প্রজারা চারিদিকটা ঘুরে ঘুরে দেখছে। এখানে এসে আজকে নিজেকে সত্যি রাজা রানী মনে হচ্ছিল। আমার কিং এবং তার কুইনকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আমরা এখন মেইন প্যালেসে প্রবেশ করছি। এটাই সেই মেইন প্যালেস যেটা বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দ্বিতীয় বাসভবন হিসেবে ব্যবহৃত হচ্ছে। জেলা প্রশাসকের পারমিশন ব্যতীত আপনি এই মেইন প্যালেসের ভেতরে প্রবেশ করতে পারবেন না। এই রাজবাড়িটির চারিদিকে দিঘি খনন করা, যার কারণে এর নাম হয়েছে দীঘাপতিয়া। এখানে প্রায় 356টি আমের গাছ রয়েছে এবং এই দিঘিতে অনেক মাছের চাষ করা হয়, কিন্তু যদিও মাছগুলো কখনো ধরা হয় না। আমরা রাজা রানী আমাদের রাজত্ব ফিরে পেয়ে খুবই ভালো লাগছিল, তাই আমরা চারিদিকটা খুব সুন্দর করে ঘুরে ঘুরে দেখছিলাম। আমরা এখন প্রবেশ করছি ইতালিয়ান গার্ডেনে। ইতালি থেকে সংগৃহীত ভাস্কর্যে সুসজ্জিত করা হয়েছে এই বাগানটি। মেইন প্যালেসের ভিতরে ঘোরা শেষ করে আমরা এই বাগানে চলে এসেছি। মেইন প্যালেসটা ভেতরে অনেক সুন্দর, যেহেতু এই প্যালেসটি এখন বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দ্বিতীয় বাসভবন হিসেবে ব্যবহৃত হচ্ছে। সিকিউরিটি পারপাসে আমরা ভেতরের ফুটেজগুলো আপনাদেরকে দেখাতে পারলাম না, কিন্তু যদি আপনারা কখনো পারমিশন নিয়ে ভেতরে আসেন, অবশ্যই ভেতরটা খুব সুন্দর করে ঘুরে দেখবেন। এই সুন্দর বাগানটি মেইন প্যালেসের ঠিক সামনে অবস্থিত। এই বাগানে রয়েছে অসংখ্য গাছ, যার মধ্যে অন্যতম নীলমণিলতা, অশোকরাজ, পারিজাত, কর্পূর, সৌরভী, আরো অনেক।
আরো বিভিন্ন সুন্দর সুন্দর ভাস্কর্য রয়েছে এই বাগানে। এছাড়াও রয়েছে কুমার ভবন, 4টি কামান এবং সুন্দর একটি পানির পুল। এই ইটালিয়ান গার্ডেনে প্রবেশ করতেও আপনাদের লাগবে বিশেষ অনুমতি ব্যতি রেখে এই গার্ডেনে কাউকে প্রবেশ করতে দেয়া হয় না। এখানে এসে আমাদের তো খুবই ভালো লাগছিল। আমরা দুজন চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম আর মনে 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 হচ্ছিল যে আমরা সেই রাজা রানী এই রাজমহলের। আমার রাজাকে নিয়ে আমি বাগানটা ঘুরে ঘুরে দেখছি। এত সুন্দর, এত মনোরম পরিবেশ চারিদিকে। আপনারা কিন্তু এখনই বোর হয়ে যাবেন না, কারণ আপনাদের জন্য অপেক্ষা করছে অনেক কিছু। তো সেই ঝুমকোলতাটা দেখলাম, মাশাআল্লাহ ভালো লাগলো। তবে এটা বৃষ্টির আগমন ঘটলে এই গাছে কলি আসে। আসে না মানে এটা বোঝা যায় যে হয়তো বৃষ্টি আসবে, তাই? এই যে পারমিশন ছাড়া এখানে আসে। ও আচ্ছা, ঠিক আছে। যদি আপনারা চান দেখতে, তাহলে বিশেষ পারমিশন নিয়েই আসতে পারবেন এখানে। চারিদিকটা আমরা ঘুরে ঘুরে দেখছিলাম আর নয়ন ভাইয়ের কাছ থেকে এর ইতিহাস সম্পর্কে জানছিলাম। খুবই ভালো লাগছিল। আসলে আমাদের বাংলার ইতিহাস কত সুন্দর, কত সমৃদ্ধ, সেসব কিছু আমরা এরকম কিছু প্রাচীন জায়গায় আসলে বুঝতে পারি। বাগানটি সেই প্রাচীনকালের হলেও অনেক সুন্দর করে সাজানো। বাগানের এক পাশে দিঘির কাছেই রয়েছে একটি ওয়াচ টাওয়ার। আমরা যখন এর আগের বারে এসেছিলাম, ওয়াচ টাওয়ারটি একটু ভঙ্গুর অবস্থায় ছিল, কিন্তু এখন সেটি সংরক্ষণ করে খুব সুন্দর করে রং করা হয়েছে। এজন্য আমরা একটু ওয়াচ টাওয়ারের উপরে উঠলাম, সুন্দর করে ছবি তুললাম। ইটালিয়ান গার্ডেনের পাশেই রয়েছে আর একটি গার্ডেন। এই গার্ডেনটিও অনেক সুন্দর। এখানে ছিল আগে রানী মহল, বর্তমানে যেটি ভেঙে ফেলা হয়েছে। দিঘির পাশে এমন সুন্দর ঘাট করা রয়েছে যেখানে আপনি বসে থাকতে পারেন সুন্দর করে। এছাড়াও এই রাজবাড়ির পাশেই রয়েছে একটি ছোট্ট মিনি চিড়িয়াখানা। এখানে হরিণ, ময়ূর আরো বেশ কিছু বন্য পশু পাখি রয়েছে। আমি অরিনকে নিয়ে সেখানে যাচ্ছিলাম। অরিন এগুলো দেখে খুব মজা পাচ্ছিল। সেই সাথে আমাদের আয়ান বাবু দেখুন খুব মজা পাচ্ছে। সে তো খরগোশের সঙ্গে খেলাধুলো শুরু করে দিয়েছে। ছোট বড় সকলেই আমরা আজকে এই উত্তরা গণভবনে এসে অনেক মজা করেছি। আমাদের এই ফুটেজটি ছিল কিন্তু বেশ আগের, কিন্তু ফুটেজটি হারিয়ে যাওয়ার পর থেকে একটু সময় লেগেছে আমাদের সংগ্রহ করতে, তাই একটু লেট হয়ে গেছে আপনাদের সামনে নিয়ে আসতে, তাই মিস করবেন না। হ্যাপি অ্যানিভার্সারি। এই অ্যানিভার্সারি না রে, হ্যাপি এই যে অ্যানিভার্সারি লেখা। ও হ্যাপি অ্যানিভার্সারি। আমাদের anniversary। হ্যাপি অ্যানিভার্সারি। ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন। আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। এখানে কিন্তু আরেকজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আছে, চিনে থাকলে কিন্তু কমেন্টে অবশ্যই তার নাম লিখে জানাবেন। নভেম্বরের 20 তারিখ ছিল আমাদের অ্যানিভার্সারি, তাই হাজবেন্ডকে ছোট্ট একটি সারপ্রাইজ দেওয়ার জন্য আমি চুপি চুপি একটা কেকের অর্ডার করেছিলাম। ভাবলাম এত সুন্দর জায়গায় এসেছি, রাজা রানী আজকে এখানেই আমরা আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেট করব। দেখুন পাখির চোখে কেমন লাগে এই দীঘাপতি আর রাজবাড়ি, আপনাদের সেটা আমরা একটু দেখানোর চেষ্টা করেছি। আজকে সকাল থেকে সারাদিন আমরা সবাই মিলে এখানে অনেক সুন্দর সময় কাটিয়েছি। এখন এসেছে বিদায় নেওয়ার পালা, তাই আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আমরা। আবারও আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।